ইংরেজি গ্রামার বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে টেন্স একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই আমাদের প্রত্যেকেরই টেন্স সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা দরকার। তো গাইস, তোমরা দেখছো আবজা স্টাডি। আজকে আমরা টেন্সের পার্ট 8 এর ক্লাসে জানবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সমস্ত ডাউট আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব। সো ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবে। আশা করি আজকের পর থেকে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে তোমাদের কোনো সমস্যাই থাকবে না। তো কথা না বাড়িয়ে চলো ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা জানবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। এক্ষেত্রে তোমরা মনে রাখবে অতীতকালে কোনো কিছু চলছিল, কোনো ঘটনা চলছিল, এরূপ বোঝালে আমরা ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাই। তো বাংলা কোনো বাক্যকে দেখে আমরা কিভাবে চিনবো যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা রয়েছে? এক্ষেত্রে তোমরা মনে রাখবে বাংলা কোনো বাক্যে ক্রিয়াপদের শেষে যদি তে ছিল, তে ছিলা, তে ছিলে, তে ছিলেন, তে ছিলাম এই জাতীয় শব্দ থাকে, তাহলে বুঝতে হবে বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। যেমন সে ভাত খাইতেছিল, তে ছিল, তে ছিল। তারপরে তুমি গান গাইতেছিলে, তে ছিলে, তে ছিলে। তারপর রহিম লিখতেছিলেন, তে ছিলেন। আমি একটি বই পড়তেছিলাম, তে ছিলাম। তারপরে দেখো তাহারা ফুটবল খেলতেছিল, তে ছিল। তারপরে মনে করো তুমি নাচতেছিলা, এই যে তে ছিলা। এই ফরম্যাটে এই শব্দাংশগুলো দিয়ে আমরা হাজার হাজার বাক্য পাই বা হাজার হাজার বাক্য ক্রিয়েট করতে পারি। তাহলে এই বাক্যগুলো একটু ভালোভাবে দেখো। সে ভাত খাইতেছিল, ছিল অতীতকালের ঘটনা। সে ভাত খাইতেছিল, কাজটি শেষ হয়নি কিন্তু অতীতকালে চলতেছিল। একই রকম করে তুমি গান গাইতেছিলে, তুমি গান গাইতেছিলে, ওই সময়ে তুমি গান গাইতেছিলে, অতীতকালের ঘটনা বলা হচ্ছে। রহিম লিখতেছিলেন, রহিম লিখতেছিলেন, তার লেখা চলতেছিল। তারপরে আমি একটি বই পড়তেছিলাম, ছিলাম অতীতকালের ঘটনা, অর্থাৎ অতীতকালে কোনো কাজ চলতেছিল, কাজটি শেষ হয়নি, এরূপ বোঝালে আমরা ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাই। এবার আমরা জানবো এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে ইংরেজিতে কিভাবে আমরা খুব সহজেই চিনব। তো এক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা গঠন। তো তোমরা মনে রাখবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ওয়াজ, ওয়্যার থাকবে, তারপরে ভার্বের শেষে আইএনজি থাকবে এবং শেষে অবজেক্ট থাকতেও পারে, আবার অবজেক্ট নাও থাকতে পারে। তাহলে কি থাকবে? প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ, ওয়্যার, তারপরে ভার্বের আইএনজি এবং অবজেক্ট। যেমন দেখো সে ভাত খাইতেছিল, এখানে দেখো সে হলো সাবজেক্ট হি। তারপরে দেখো অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ, ওয়্যার, এর মধ্যে কি আসবে? ওয়াজ আসবে, কেননা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি আছে, হির পরে ওয়াজ হয়, হি ওয়াজ। তারপরে আসবে ভার্বের আইএনজি। তো এখানে ভার্ব কি? খাইতেছিল, খাওয়া একটা কাজ, এটা হলো ভার্ব। তাহলে ইট থেকে হয়ে যাবে ইটিং, ভার্বের আইএনজি যোগ হবে। ইট থেকে পড়লাম আমরা ইটিং, হি ওয়াজ ইটিং, সে খাইতেছিল। কি খাইতেছিল? ভাত। ভাত ইংরেজি হলো রাইস। সে ভাত খাইতেছিল, হি ওয়াজ ইটিং রাইস। একই রকম করে দেখো, খুবই সিম্পল, তুমি গান গাইতেছিলে, এখানে সাবজেক্ট দেখো তুমি, তো তুমির ইংরেজি হলো ইউ। তারপরে ইউ এর পরে অক্সিলারি ভার্ব ওয়্যার আসে, ইউ ওয়্যার। তারপর দেখো গাইতেছিল, গাওয়ার ইংরেজি হলো সিং, তো সিং এর সাথে আইএনজি যোগ হবে, কেননা স্ট্রাকচারে আমরা পাই ভার্বের সাথে আইএনজি। তো ইউ ওয়্যার সিঙ্গিং, কি গাইতেছিল? গান। গান ইংরেজি হলো সং, ইউ ওয়্যার সিঙ্গিং সং, তুমি গান গাইতেছিলে। এবার তুমির জায়গায় এখানে সে থাকতে পারে, তাহলে সে থাকলে কি হবে? হি ওয়াজ সিঙ্গিং সং। আবার সে জায়গায় আমরা থাকতে পারে, উই ওয়্যার সিঙ্গিং সং, দে ওয়্যার সিঙ্গিং সং, দ্য গার্লস ওয়্যার সিঙ্গিং সং। এরকম হাজার হাজার বাক্য আমরা একই ফরম্যাটে, এই ফরম্যাটে সাজিয়ে কিন্তু আমরা খুব সহজেই লিখতে পারি। তারপরে দেখো রহিম লিখতেছিলেন, রহিম হলো সাবজেক্ট, তারপরে রহিমের পরে হেল্পিং ভার্ব ওয়াজ আসবে, তারপরে দেখো ভার্ব হলো এখানে লিখতেছিলেন। তো লেখা ইংরেজি হলো রাইট, রাইট থেকে হয়ে যাবে রাইটিং, রহিম ওয়াজ রাইটিং। এখানে দেখো অবজেক্ট নেই, অবজেক্ট ছাড়াই রহিম লিখতেছিলেন। তারপরে আমি একটি বই পড়তেছিলাম, আমি হলো আই, আই এর পরে ওয়াজ, আই ওয়াজ। তারপরে পড়া হলো রিড, রিডের সাথে আইএনজি যোগ আসবে, কেননা ভার্বের পরে আইএনজি যোগ হয়। আই ওয়াজ রিডিং, আমি পড়তেছিলাম, কি পড়তেছিলাম? একটি বই, এ বুক। আমি একটি বই পড়তেছিলাম, এখানে এই বুকটা হলো অবজেক্ট। নেক্সট এক্সাম্পল, তাহারা ফুটবল খেলতেছিল, তাহারা দে, এ দের পরে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ওয়্যার আসে, দে ওয়্যার। তারপর খেলতেছিল, প্লে থেকে প্লেয়িং হবে, ভার্বের সাথে আইএনজি, প্লেয়িং, দে ওয়্যার প্লেয়িং। কি খেলতেছিল? ফুটবল খেলতেছিল, ফুটবল। তাহারা ফুটবল খেলতেছিল, দে ওয়্যার প্লেয়িং ফুটবল। তাহলে আরেকবার আমরা খুব সংক্ষেপে দেখে নেব, বাংলা কোনো বাক্যে
ক্রিয়াপদের শেষে তে ছিল, তে ছিলা, তে ছিলে, তে ছিলেন, তে ছিলাম এ জাতীয় শব্দ থাকলে আমরা বুঝবো সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আরেকটা ছোট্ট জিনিস মনে রাখবে, এই খাইতে ছিল এটা সাধু ভাষায় আছে, এটার চলিত ভাষা হবে খাচ্ছিল সংক্ষেপে। তারপরে একই রকম করে লিখতেছিলেন, লিখছিলেন, পড়তেছিলাম, পড়ছিলাম, খেলতেছিল, খেলছিল। অর্থাৎ চলিত ভাষা এবং সাধু ভাষা এই দুইভাবে কিন্তু থাকতে পারে। খাইতেছিল, খাচ্ছিল, লিখতেছিল, লিখছিল, যাইতেছিল, যাচ্ছিল, পড়তেছিল, পড়ছিল। এই যে এইভাবে সংক্ষেপে কিন্তু অনেক সময় থাকতে পারে। তাহলে আমরা এই একই বাক্যগুলিকে সাবজেক্ট চেঞ্জ করে এবং ভার্ব চেঞ্জ করে অনেক বাক্য লিখতে পারি। যেমন সে ভাত খাইতেছিল, এবার সে জায়গায় দিতে পারি আমি রহিম, রহিম ভাত খাইতেছিল, বা আমি ভাত খাইতেছিলাম, সে ভাত খাইতেছিল, তারা ভাত খাইতেছিল, আমরা ভাত খাইতেছিলাম, তুমি ভাত খাইতেছিলে। এইভাবে কিন্তু আমরা হাজার হাজার বাক্য অনায়াসেই ক্রিয়েট করতে পারি। তাহলে বাংলাটা ক্লিয়ার হয়ে গেল। তারপরে ইংরেজিতে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কিভাবে খুব সহজে চিনব, কিভাবে খুব সহজে মনে রাখবো। এক্ষেত্রে তোমরা মনে রাখবে যে ইংরেজি কোনো সেন্টেন্স যখন এই স্ট্রাকচারে থাকবে, প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়্যার থাকবে, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ, এবং তারপরে অবজেক্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এই স্ট্রাকচারে যখন কোনো সেন্টেন্স পাবো তখন সেটা অবশ্যই কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন দেখাও, হি ওয়াজ ইটিং রাইস, হিটা হলো সাবজেক্ট, তারপরে ওয়াজ, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। আবার এই বাক্যটিতে দেখো রহিম ওয়াজ রাইটিং, এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই, প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ। তো কাজেই অনেক সময় অবজেক্ট থাকতে পারে, আবার অনেক সময় অবজেক্ট নাও থাকতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা কিভাবে প্র্যাকটিস করবে এই বাক্যগুলিকে সে জায়গায় আমি বা তুমি, আমরা, তারা, ছেলেগুলি, মেয়েগুলি এইভাবে চেঞ্জ করে করে, এইভাবে সাবজেক্ট চেঞ্জ করে এবং ভার্ব বা ক্রিয়াপদ চেঞ্জ করে করে তোমরা প্র্যাকটিস করবে। তার সাথে সাথে আমি এখানে দুটো সেন্টেন্স দিয়েছি খুবই সহজ, এই দুটো সেন্টেন্সের ইংরেজি ট্রান্সলেশন কী হবে। তো আমি এই হোমওয়ার্কটা দিলাম এই কারণেই, আমি দেখবো যে তোমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স কতটা বুঝতে পেরেছো, ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা, তার জন্যই আমি এই দুটো টাস্ক দিলাম। এই দুটো টাস্ক করে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি দেখবো যে ঠিকঠাক হয়েছে কিনা। এছাড়াও তোমাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু জানার ইচ্ছা থাকে টেন্স সম্পর্কে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিবে, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে রাখবে পরবর্তী ভিডিও লেটেস্ট আপডেট সবার আগে পেতে। সো আজকে এই পর্যন্তই, এরপর সাক্ষাৎ হচ্ছে পরে কোনো ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।